আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার, ইন্দ্র? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, একটু আস্তে শোনা যাচ্ছে। একটু আস্তে শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এক মিনিট, হতে পারে আমারই প্রবলেম হয়তো হেডফোনে। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, বাট দ্যাটস ফাইন। কথা শোনা যাচ্ছে যখন, ঠিক আছে। তো আমি রেকর্ডিংটা স্টার্ট করে দিয়েছি, ক্লাসটাও স্টার্ট করে দিচ্ছি। যারা জয়েন করবে তারা পরে রেকর্ডিংটা দেখে নেবে। তো আজকে আমরা মূলত তিনটে জিনিস একটু কভার করব, যেটা আমাদের হ্যাঁ আগের হ্যাঁ, ক্লাসে। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা মূলত তিনটে জিনিস কভার করব, যেটা আমরা আগের ক্লাসে কভার করেছিলাম কিছু কিছু জিনিস, কিন্তু তার কিছু অ্যাডিশনাল পয়েন্টস আছে যেগুলো আমাদেরকে একটু বুঝে নিতে হবে। তো আমি আগের ক্লাসে এটা বলেছিলাম যে যারা মানে আমাদের মধ্যে যারা হ্যাঁ, ঠিক আছে, ভয়েসটা সবাই কিন্তু তাহলে ব্রেক একটু। হচ্ছে। মানে আচ্ছা, ভয়েস ব্রেক কিছু কথা হচ্ছে। বলছো কি? না, বলিনি, এখনো বলিনি। শোনা আমি যাচ্ছে বুঝতে কি পারছি না কথা? এখন আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি। আমার তো এখানে নেটওয়ার্কের হ্যাঁ, এবার প্রবলেম শোনা হওয়ার কথা যাচ্ছে। না। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হয়তো একটু ডিলে আছে, বাট দ্যাটস ফাইন, নো প্রবলেম। আমি ক্লাসটা স্টার্ট আমারও হতে করছি, পারে, আমার হওয়ার চান্সটাই বেশি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই একটু মিউট করে নাও, একটু ডিলেতে শুনবে, বাট ওভারঅল শুনতে পারবে তো। নো নিড টু ওয়ারি। ঠিক আছে। আচ্ছা, তো আমি আগের ক্লাসে যেটা কভার করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম কিভাবে আমরা বার্কস্যুটে ট্রাফিক ইন্টারসেপ্ট করি। আমি এন ম্যাপের ব্যাপারে কথা বলেছিলাম। আমি কিছু সোশ্যাল মিডিয়া সাইট বা লিঙ্কডইন থেকে কিভাবে কিছু কিছু ইনফরমেশন একটা ক্লায়েন্টের ব্যাপারে গ্যাদার করা যায়, সেই বিষয়ে কথা বলেছিলাম। আজকে আমরা বোঝার চেষ্টা করব হোয়াট এক্স্যাক্টলি ইজ প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং। প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে একটা টেকনিক যেটাতে আমি আমার ক্লায়েন্টের ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করি, কিন্তু আমার ক্লায়েন্টের কাছে এই ইনফরমেশন গ্যাদারিং অ্যাক্টিভিটির কোনো ইনফরমেশন থাকে না। মানে ক্লায়েন্ট কখনো জানতে পারে না যে আমরা তার ব্যাপারে কিছু ইনফরমেশন গ্যাদার করছি। তার মানে ডাইরেক্টলি ক্লায়েন্টের যে টার্গেট তার সাথে আমরা কোনো ইন্টারাকশন করি না। আমরা প্রাইমারিলি প্যাসিভ সোর্স, মানে থার্ড পার্টি বা অল্টারনেটিভ সোর্স থেকে আমাদের ক্লায়েন্টের টার্গেটের ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করি। তার মধ্যে আমরা দেখেছিলাম যে ধরো যদি আমাকে এখন কেউ বলে যে আমাদের অ্যাপেল একটা কোম্পানি, অ্যাপেলের যদি কোনো ইনফরমেশন আমাদেরকে বলে যে অ্যাসেসমেন্ট করতে হবে, সিকিউরিটি অ্যাসেসমেন্ট, তাহলে সেখানে আমরা সোশ্যাল নেটওয়ার্ক মানে ফেসবুকে ধরো অ্যাপেলের পেজ, ইনস্টাগ্রামে অ্যাপেলের পেজ, লিঙ্কডইনে অ্যাপেলের পেজ, টুইটারে অ্যাপেলের হ্যান্ডেল, এই জিনিসগুলো থেকে অ্যাপেল কোম্পানিটার ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে পারি। আমি আগের দিন দেখিয়েছিলাম ওয়ে ব্যাক মেশিন বা ইন্টারনেট আর্কাইভ। ইন্টারনেট আর্কাইভ থেকে আমরা পুরোনো হিস্টোরিক্যাল ভার্সন অফ কোম্পানিজ ওয়েবসাইটস, সেগুলো আমরা রিট্রিভ করতে পারি। তাহলে সেখান থেকে আমরা অনেক ইনফরমেশন পেতে পারি। এরপরে আজকে একটা জিনিস যেটা আমাদের দেখা, সেটা হচ্ছে একটা কমান্ড আছে যেটাকে বলে হু ইজ কমান্ড। এই হু ইজ কমান্ড হচ্ছে এমন একটা টেকনিক, মানে এটা এক ধরনের সফটওয়্যার বলতে পারো, যে সফটওয়্যারটা দিয়ে আমরা we can retrieve multiple information about a client without letting the client know. ক্লায়েন্ট কখনো জানতে পারবে না, কিন্তু আমরা ক্লায়েন্টের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন জানতে পারবো। সেটা কিভাবে ইউজ করা হয় সেটা আমি তোমাদের দেখাবো। তোমাদের যদি কালি লিনাক্স সিস্টেম যাদের যাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে, তারা যদি এটা সবসময় মানে তারা যদি নিজেদের একটা টার্মিনাল ওপেন করে দেখো, তাহলে টার্মিনাল ওপেন করলে তোমরা দেখতে পাবে উম, ওখানে যদি হু ইজ বলে একটা কমান্ড চালাও, তাহলে হু ইজ কমান্ডটা তোমাদের ওই টার্মিনালে দেখানোর কথা। ঠিক আছে? হু ইজ, ডাব্লুটা
এখানে মনে রাখবে লিনাক্স বা কালি লিনাক্স ইন্টারফেসে যাই কমান্ড টাইপ করবে সেগুলো কিন্তু সবসময় কেস সেন্সিটিভ হয়। তো তাহলে আমরা হু ইজ যে কমান্ডটা, এই হু ইজ কমান্ডটা আমরা ব্যবহার করব। আমরা এখানে একটা ছোট প্র্যাকটিক্যাল দেখে নিতে পারি। সাপোজ দিস ইজ আ লিনাক্স টার্মিনাল, দিস ইজ আ কমান্ড প্রম্পট। এই কমান্ড প্রম্পটে ধরো সিএলএস করে দিলাম। আমি যদি হু ইজ কমান্ডটা টাইপ করি, এটা উইন্ডোজের কমান্ড প্রম্পট, সেখানে আমি তোমাদের দেখাচ্ছি, বাট লিনাক্সেও দ্য প্রসেস উইল বি সেম। হু ইজ ডট ইএক্সি, এবারে আমি যদি আমার টার্গেটের নামটা দিই, টার্গেটের নামটা দিতে হবে ফর এক্সাম্পল apple.com। আমি যদি এই এই যে কমান্ডটা আমি রান করলাম, এটা এক্সিকিউটেবল এই কারণে দেখাচ্ছে কারণ আমি এটা উইন্ডোজ সিস্টেমে করছি। এক্সিকিউটেবলটা দেখায় না, ওখানে শুধু হু ইজ থাকবে। বাট এখানে সুমন মনে হয় মেসেজ করেছে, লিঙ্কটাতে কানেক্ট হচ্ছে না। আচ্ছা, তোমরা সবাই কোন লিঙ্কটা কানেক্ট করেছো, যেটা আমি আজকে শেয়ার করলাম নাকি আগের যে লিঙ্কটা ছিল? আমি আগেরটাতেই কানেক্ট করলাম, শেয়ার করার আগে। আচ্ছা, আগেরটা তো, তাহলে এটা হ্যাঁ, তাহলে দুটোই তো সেমই হওয়ার তো। আমি কথা। আজকেরটাতে করেছি দাদা। হ্যাঁ হ্যাঁ, সবাই জয়েন করেছে। ঠিক আছে, আমি এটাকে ডিস্টার্ব করবো না ক্লাসটাকে, তাহলে রেকর্ডিংটা পরে দেখে নেবে এনিওয়েজ। তো হুইজ ডট ইএক্সি স্পেস অ্যাপেল ডট কম আমি যখন দিলাম, এখানে দেখো কয়েকটা জিনিস আমাদের কিন্তু এই অ্যাপেল ডট কম এর ব্যাপারে আমরা জানতে পারছি। কি কি জানতে পারছি? ফার্স্ট থিং টু নোটিস এটা, যে এখানে একটা রেজিস্ট্রার ইউআরএল আছে। এই রেজিস্ট্রার ইউআরএল এর কি ফাংশন, এগুলো আমরা পরে জানবো, কিন্তু আপাতত এটা নোটিস করে রাখো যে একটা রেজিস্ট্রার ইউআরএল আছে। তারপরে আমরা আরেকটু নিচে যেতে পারি। এইখানে দেখো রেজিস্ট্রেন্ট অর্গানাইজেশন অ্যাপেল আইএনসি। এবার দেখো, এটা তোমাদের এই মুহূর্তে মনে হতে পারে যে দাদা এটা দেখি কি হবে, আমি তো জানি যে আমি অ্যাপেল কোম্পানিতে মানে .com এর সিকিউরিটি অ্যাসেসমেন্ট করব, তাহলে আমি এখানে রেজিস্ট্রেন্ট অর্গানাইজেশন দেখে এত এক্সাইটেড হব কেন? এবারে এটা তো অ্যাপেলের আমি একটা এক্সাম্পল নিয়েছি। তোমাদের সিকিউরিটি অ্যাসেসমেন্ট ধরো এমন একটা কোনো কোম্পানি দিল, ধরো ফর এক্সাম্পল একটা কোম্পানির নাম হচ্ছে ধরো আহ সে blackmagic.com, আর এক্সাম্পল দিচ্ছি। এবারে এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ধরো পেরেন্ট যে অর্গানাইজেশনটা, তার নামটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সে একটা ওয়েবসাইট বানিয়েছে ধরো blackmagic.com, কিন্তু আমরা যখন চেক করব, তখন আবার এখানে রিপ্লাই দিচ্ছে দাদা কানেকশন ঠিক আছে বাট কানেক্ট হচ্ছে না। আর এইভাবে ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এক সেকেন্ড না।
স্যার দৈগোবিন্দ, তুমি 3টে ডিভাইস থেকে লগ ইন করেছো? কেটে যাচ্ছে ওই জন্য। হ্যাঁ, তোমার এখানে 3খানা ডিভাইস দেখাচ্ছে। ঠিক আছে, মানে মানে ওটাতে তাতে কোনো অসুবিধা নেই, তুমি 10টা ডিভাইসে লগ ইন করতে পারো, বাট আমি জাস্ট জানতে লগ চাইছি আউট যে মানে এটা লগ আউট হয়ে প্রবলেম। যাচ্ছে। এটা তো দেখো, নীলিমা ঠিক আছে, ইন্দ্র ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি টিমস এর কোনো ইস্যু নেই এখানে। তো ঠিক আছে, আমি আর এটাতে অ্যাড্রেস মানে ফোকাস করবো না, নাহলে ক্লাসটা বারবার ফ্লোটা নষ্ট হয়ে যায়। বাকিরা যারা শুনবে তারা অডিও মানে ক্লাস রেকর্ডিংটা শুনে নেবে। দাদা তোমার কোন মিউট আছে? আচ্ছা, তো আমি বেসিক্যালি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের এই হ্যাঁ, তো আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে whoisapple.com এই জিনিসটা দেওয়ার পর আমরা যেটা দেখলাম তার মধ্যে আমাদের প্রাইমারিলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই রেজিস্ট্রেন্ট অর্গানাইজেশন নামটা আমাদের দেখতে হবে। এই রেজিস্ট্রেন্ট অর্গানাইজেশন নামটা দেখার মানে হচ্ছে যে আমরা ধরো সিকিউরিটি অ্যাসেসমেন্ট যে কোম্পানিটার ওয়েবসাইটে করছি, ধরো apple.com, সেই apple.com ওয়েবসাইটের পেরেন্ট অর্গানাইজেশন বা রেজিস্ট্রেশন অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনটা সেম না আলাদা, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। এখানে আমরা অ্যাপেলের এক্সাম্পল নিয়েছি, তাই জন্য আমরা বুঝতে পারছি যে রেজিস্ট্রেশন অর্গানাইজেশনের নামটাও সেম, অ্যাপেল আইএনসি মানে অ্যাপেল ইন্টারন্যাশনাল কর্পোরেশন। কিন্তু এরকম অনেক সময়তেই হবে, তোমরা দেখবে যে কোনো ছোট ছোট ক্লায়েন্টের যখন সিকিউরিটি অ্যাসেসমেন্ট তোমরা করবে, তখন সেই সিকিউরিটি অ্যাসেসমেন্টে দেখবে যে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ডোমেনটা, ধরো সে ফর এক্সাম্পল blackmagic.com, তাও সেখানে দেখবে রেজিস্ট্রেন্ট অর্গানাইজেশনের নামে হয়তো আছে অন্য কোনো একটা নাম, ধরো technologygeeks.com। তার মানে হচ্ছে যে একটা পেরেন্ট অর্গানাইজেশন ছিল, যে আর একটা ডোমেন কিনে সেটার একটা অন্য সার্ভিস বা একটা চ্যানেল চালাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল রেজিস্ট্রেশনের সময় সে কিন্তু তার পেরেন্ট কোম্পানির ডিটেলস গুলো দিচ্ছে। এরপরে তোমরা দেখতে পারো রেজিস্ট্রেন্ট স্ট্রিট, রেজিস্ট্রেন্ট সিটি, এই জিনিসগুলো দেখো এখানে দেখাচ্ছে রিডাক্টেড ফর প্রাইভেসি। তার মানে কি? তার মানে অ্যাপেল নিজের সিকিউরিটি অ্যাসেসমেন্ট করেছিল, সেই সিকিউরিটি অ্যাসেসমেন্ট করার পরে নিশ্চয়ই কেউ বলেছিল যে ভাই তোমাদের অনেক অফিসের অ্যাড্রেস, অফিসের ফোন নাম্বার, এই জিনিসগুলো ডিসক্লোজ হয়ে যাচ্ছে হুইজে। তখন অ্যাপেল এদের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করেছে যে না, আমার এই পার্সোনাল ডিটেলস গুলো যেন কখনো
ডিসক্লোজ না হয়। তার জন্য এই যে রেজিস্ট্রারের সাথে এই ডোমেনটা রেজিস্টার করা হয়েছে, সেই রেজিস্ট্রার এই ইনফরমেশন গুলোকে রিডাক্ট করে দিয়েছে, মানে সরিয়ে দিয়েছে। সিম্পল। আমরা এখানে একটা ছোট, যদি অন্য কোনো কোম্পানি, ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো আমার কাছে আমরা জানি যে আহ, ধরো একটা betarphotography.com বলে একটা ইয়ে আছে, মোস্ট প্রবাবলি আমি একবার দেখে নিচ্ছি, একটা এক্সাম্পল দরকার তো। তো বেটার ফটোগ্রাফি, হ্যাঁ, তো ডোমেনটার নাম হচ্ছে ধরো betarphotography.com, ঠিক আছে। এবার আমরা এখানে দেখবো যে এর হু ইজ এ আমরা কি কোনো এক্সট্রা ইনফরমেশন পাবো, হু ইজ স্পেস বেটার photography.com, এন্টার। আচ্ছা, এখানে অনেক কিছু পেয়েছি। এইখানে দেখো মজাটা, এইখানে দেখো হ্যাঁ, রেজিস্ট্রেন্ট অর্গানাইজেশনের নাম দেখো এখানে কি দিয়েছে, PT78pty লিমিটেড। তার মানে এটার সাথে বেটার ফটোগ্রাফি ডোমেনটার কোনো রিলেশন নেই। এখানে দেখো রেজিস্ট্রেন্ট স্ট্রিট, পিও বক্স 351, রেজিস্ট্রেন্ট সিটি কোলারয় বিচ, পোস্টাল কোড কান্ট্রি অস্ট্রেলিয়া, ফোন নাম্বার, এক্সটেনশন নাম্বার, এই যাবতীয় ইনফরমেশন তুমি কিন্তু পেয়ে গেলে এই কোম্পানিটার। বাট এবারে এবারে মজার ব্যাপারটা কি, যেটা আমি এতক্ষণ বলছিলাম, যে আমাদের এই স্লাইডে আমরা যে প্যাসিভ নেটওয়ার্কিং গ্যাদারিং এর কথা বললাম, হু ইজ, এই কোনোটাই মানে আমরা সোশ্যাল মিডিয়া থেকে এর ইনফরমেশন জোগাড় করি, আগের দিন যেটা দেখেছিলাম ওয়েব্যাক মেশিন, সেখান থেকে আমরা এর ইনফরমেশন গ্যাদার করি, বা হু ইজ কমান্ড চালিয়ে ইনফরমেশন গ্যাদার করি, এই কোনো অ্যাক্টিভিটির ব্যাপারেই আমাদের অ্যাকচুয়াল যে টার্গেট, তার পারবে না যে আমরা এরকম কোনো অ্যাক্টিভিটি চালাচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা মনে রাখতে হবে যে এই তিনটে, আমরা যে ইনফরমেশনটা গ্যাদার করি, এই ইনফরমেশনটা কিন্তু আমাদেরকে বিটস এন্ড পিসেস দেয়। কোনো, ধরো সোশ্যাল মিডিয়া থেকে তুমি সমস্ত ইনফরমেশন একটা ক্লায়েন্টের ব্যাপারে পাবে না, ওয়েব ইনফরমেশন একটা ক্লায়েন্টের ব্যাপারে পাবে না, হুইজ দিয়েও তুমি সমস্ত ইনফরমেশন একটা ক্লায়েন্টের ব্যাপারে পাবে না। এই তিনটে প্যাসিভ টেকনিক দিয়ে আমরা যে ইনফরমেশনটা গ্যাদার করছি, সেই ইনফরমেশনটাকে আমাদেরকে নিজেদের মতো করে নিজেদের ইন্টেলিজেন্স দিয়ে কানেক্ট করতে হবে। তার মানে আমি ইনফরমেশনটাকে কানেক্ট করবো, মানে আমি সোশ্যাল মিডিয়া থেকে, ধর আমি একটা এক্সাম্পল, একটা গল্পের মতো করে বলছি, শোনো। ধরো তুমি সোশ্যাল মিডিয়াতে গিয়ে তুমি দেখলে একটা কাউকে খুঁজে পেলে, ধরো তার নাম, আমার নাম রাহুল দাস, তুমি দেখলে এই লোকটা বেটার ফটোগ্রাফি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে কাজ করে। তুমি বেটার ফটোগ্রাফির পুরোনো ওয়েবসাইটে গিয়ে দেখলে, মানে ওয়েব্যাক মেশিনের মধ্যে পুরোনো একটা স্ন্যাপশটে গিয়ে দেখলে যে বেটার ফটোগ্রাফি একটা সময় পিএইচপির ধরো ওয়েবসাইট ছিল, পিএইচপি কন্টেন্টের একটা ওয়েবসাইট ছিল। ওয়েবসাইট দেখে, তার সোর্স কোড দেখে অনেক সময় আমরা বুঝতে পারি যে পিএইচপির একদম আর্লি ভার্সনের একটা সোর্স কোড ছিল। এবারে তুমি ধরো এই মানে যে লোকটাকে তোমরা দেখছো, ধরো রাহুল দাস যে বেটার ফটোগ্রাফিতে কাজ করে, তুমি ধরো তার প্রোফাইল অ্যালবামস বা পোস্ট স্ক্রল করতে করতে দেখলে সে কোনো একটা সময় একটা কোনো পিএইচপি ডিজাইনার বা ওয়েবসাইট ডিজাইনার, তাদের সাথে সে কোথাও একটা ডিনার করছে, বা একটা সেলফি তুলেছে, বা কোথাও একটা একটা কোনো মিটিং এ আছে, সেরকম একটা ছবি পোস্ট করা হয়েছে। তাহলে তুমি এবারে এখানে কোরিলেট করবে কি, কোরিলেট করবে হচ্ছে যে
এই রাহুল দাস যে লোকটা বেটার ফটোগ্রাফিতে কাজ করতো, সে একটা পিএইচপি কোম্পানির সাথে, একটা ওয়েব ডিজাইনিং কোম্পানির সাথে একটা মিটিং এ ছিল। তার লিঙ্কডইনে পোস্ট থাকতে পারে, তার লিঙ্কডইনে অফিসিয়াল পোস্ট থাকতে পারে, তার অন্য কিছু থাকতে পারে, যাই থাকুক না কেন। সেখান থেকে তুমি এটা কোরিলেট করলে যে তার মানে এই কোম্পানিটা betterphotography.com এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে আপগ্রেড করেছে। এবারে তুমি ওই কোম্পানির এমপ্লয়ীদের প্রোফাইল চেক করলে, ওই কোম্পানির এমপ্লয়ীদের প্রোফাইল কিভাবে চেক করবে? তুমি ওই কোম্পানিটার সার্চ করলে ফেসবুকে, কোম্পানিটা সার্চ করলে লিঙ্কডইনে, সেখান থেকে তুমি ওই কোম্পানিটার কতগুলো, মানে ওই গ্রুপে কতজন মেম্বার আছে বা ওই পেজটাকে কতজন লাইক করে, সেখান থেকে তুমি খুঁজে বার করতে পারো যে কারা কারা কোথায় কোথায় চাকরি করে। সেখান থেকে যদি তুমি ওই টেকনিক্যাল লোকগুলোকে বের করো, তাহলে তারপরে তুমি এটা দেখতে পারবে যে ওদের এক্সপার্টিস কি, ওরা কি কাজ করে। মানে অনেক ক্ষেত্রে কি হয়, তুমি যে টার্গেটটাকে অ্যাকচুয়ালি অ্যাটাক করতে চাইছো, সেই টার্গেটটাকে কারা প্রোটেক্ট করে, তাদের স্কিল সেট যদি তুমি জানতে পারো, তাহলে সেখান থেকে তোমার অনেক ইনফরমেশন পেয়ে যাবে। মানে তুমি যদি betterphotography.com এর একজন এমপ্লয়ির মাধ্যমে এটা জানতে পারো যে তাদের ওয়েবসাইটটা ডিজাইন কে করে বা ওয়েবসাইটটাকে প্রোটেক্ট কে করে, তাহলে সেই কোম্পানির এমপ্লয়ীদের স্কিল সেট তুমি লিঙ্কডইনে চেক করে এটা বুঝতে পারবে যে এই কোম্পানিতে যারা কাজ করে তারা অ্যাকচুয়ালি খুব স্কিলড এমপ্লয়ি নাকি নভিস। সেখান থেকে তাহলে তোমার একটা আইডিয়া তৈরি হবে যে তুমি কিভাবে, মানে তোমাকে কতটা টেকনিক্যালি সাউন্ড হতে হবে, এটার একটা এই সিস্টেমটার একটা বের করতে গেলে। মানে সিম্পল এক্সাম্পল ধরো, তুমি এটা জানতে পারলে যে একটা কোম্পানি আছে betterphotography.com, যার পুরো ওয়েবসাইট, ডিজিটাল প্রেজেন্স, এই পুরোটাকে ম্যানেজ করে হচ্ছে গুগল, ধরে নিলে। এবারে তুমি অলরেডি জানো যে গুগলে যারা চাকরি পায়, গুগলের ডেটা সেন্টারে যারা চাকরি পায়, সিকিউরিটিতে যারা চাকরি পায়, তারা টেকনিক্যালি মারাত্মক সাউন্ড হয়। তাহলে সেখানে তোমাকে এটা বুঝতে হবে যে তার মানে সিম্পল হ্যাক, যেগুলো আমরা একদম বেসিক ওয়েবসাইটের জন্য, একদম বিগিনার লেভেলের যে ওয়েবসাইট হ্যাকের যে টেকনিক, সেই টেকনিক গুলো আমি 99% কেসে আমার কাজ করবে না। তার কারণ এর যে সার্ভিস প্রোভাইডার, সে হচ্ছে অত্যন্ত অ্যাডভান্সড লেভেলের একটা সার্ভিস প্রোভাইডার। এই হোমওয়ার্কটা, এই যে প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং এর যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা করে কেন? এই হোমওয়ার্কটা এই জন্য করা হয় যাতে আমার অ্যাকচুয়ালি যখন আমি টেকনিক্যাল কাজটা করব, তখন যেন আমি ড্রিল ডাউন করে ফোকাসটা তৈরি করে নিতে পারি যে আমি কিভাবে অ্যাকচুয়ালি অ্যাটাকটা করব। তাতে আমার টাইমটা কম লাগবে, আমার এনার্জিটাও কম লাগবে, ফ্রাস্ট্রেটেড আমি কম হব। এর সাথে ধরো তুমি হুইজ এর ডেটাটাকে যদি চেক করো, আমরা হুইজ এ যেটা দেখলাম, আমরা হুইজে যদি কোম্পানিটা খুব সিকিউর হয় যেমন অ্যাপল, তাহলে অ্যাপেলের ক্ষেত্রে আমরা দেখলাম ওখানে ছিল রিডাক্টেড ফর প্রাইভেসি। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন বেটার ফটোগ্রাফি কোম্পানিটাতে যাই, তাহলে আমরা দেখছি ওর কিন্তু বেশ কিছু অফিস ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি, ফোন নাম্বার পেয়ে যাচ্ছি, এক্সটেনশন নাম্বার পেয়ে যাচ্ছি, এরকম অনেক কিছু পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে এবারে এটা বুঝতে হবে যে তাহলে কি আমি এই নাম্বারে ফোন করে এদের সাথে নর্মালি কথা বলে কোনো এক্সট্রা ইনফরমেশন কি গ্যাদার করতে পারি? কারণ ধরো আমি এখানে ফোন করে বলতে পারি যে আরে, এই নাম্বারটা তো আমি ইন্টারনেটে দেখতে পাচ্ছি, এরকম কি করে হবে? আমি অমুক নিউজ পেপার থেকে বলছি, বা আমি কোনো একটা মিডিয়া হাউস থেকে বলছি, আপনাদের এই নাম্বারটা ইন্টারনেটে পাবলিশড হয়ে গেছে। একটা এলিমেন্ট অফ ফিয়ার তৈরি করা লোকজনের মধ্যে, যেটাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে তুমি লোকজনের সাথে এমন ভাবে কথা বলবে, এমন ভাবে প্রিটেন্ড করবে যে লোকজন তোমার প্রতি ফার্স্ট অফ অল অ্যাট্রাক্টেড হবে, তোমাকে অ্যাটেনশন দেবে, এবং বিশ্বাস করতে শুরু করবে যে তুমি যেটা বলছো সেটাই ঠিক। এই বিশ্বাসের জায়গা থেকে সে তোমার সাথে এমন অনেক ইনফরমেশন শেয়ার করবে যে ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি ওর শেয়ার করা উচিত নয়। এই যে গল্পটা আমি একটা এক্সাম্পল দিলাম, এই গল্পটা এই কারণে বলার, তার কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সাইট, পাবলিক ওয়েবসাইট আর হু ইজ, এই তিনটে জায়গা থেকে আমরা টোটাল যে ইনফরমেশনটা পাবো, এটা কিন্তু আমাদেরকে মাথায় আমাদের একটা কানেকশন তৈরি করতে হবে। মানে এটাকে আলাদা আলাদা করে দেখে তোমার বিশেষ কোনো লাভ হবে না। এটাকে আমাদেরকে মাথায় একটা কানেকশন তৈরি করতে হবে, যে এটা কোথায় কোথায় আমরা অ্যাকচুয়ালি আমি কি কি ইনফরমেশন পাচ্ছি, যেটা আমার এই অ্যাক্টিভিটিতে আমাকে হেল্প করবে।
দ্যাট ইজ দ্য মেইন টার্গেট। ওকে, তারপরে আসছে আমাদের ইমেল স্কিমা। এবারে ধরো betterphotography.com এর তুমি এই ইনফরমেশন গুলো পেয়ে গেলে, সমস্ত জিনিসগুলো জেনে নিলে, তুমি যখন ফোন করলে তুমি তাদেরকে বললে যে ভাই আমি তোমার এরকম ফোন নাম্বার পেয়ে গেছি। এবারে খুব মোস্ট অফ দ্য কেসেস অফিসিয়াল স্ট্যান্ডার্ড মেনে লোকজন কি করে, বলে ঠিক আছে আপনার যদি কিছু বলার থাকে আপনি তাহলে আমাকে একটা মেল করুন। এবার ওখানে তুমি জিজ্ঞেস করলে যে আচ্ছা ঠিক আছে আপনার কি ইমেল অ্যাড্রেসটা একটু বলুন। এবার ধরে নাও ওই লোকটার নাম হচ্ছে নীলিমা হালদার, মানে যে এমপ্লয়ি আছে তার নাম হচ্ছে নীলিমা হালদার, এবং তার ইমেল অ্যাড্রেস হচ্ছে nilima.haldar@betterphotography.com। এই যে তোমাকে ইমেল অ্যাড্রেসটা দিল, তুমি এখান থেকে কি পেলে, তুমি পেলে হচ্ছে ইমেল স্কিমা। মানে ওই অর্গানাইজেশনে যতগুলো এমপ্লয়ি আছে প্রত্যেকের ইমেল অ্যাড্রেসটা ফর্ম হয়েছে এইভাবেই, ফার্স্ট নেম ডট সারনেম @company.com, মানে কোম্পানির যে ডোমেন .com। ধরো সে বললো যে আমার নাম হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে nhalder@betterphotography.com। তাহলে তুমি কি বুঝলে, তার মানে তখন তুমি ধরে নেবে যে অর্গানাইজেশনে যতগুলো এমপ্লয়ি আছে তাদের প্রত্যেকের ইমেল অ্যাড্রেস স্টার্ট, মানে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ফার্স্ট লেটার অফ দেয়ার ফার্স্ট নেম, তারপরে সারনেম @companydomain.com। তো এইভাবে দুটো ফোন করে, একটু ইন্টারনেট সার্চ করে, একটু লোকজনের সাথে কথা বলে, একটু ওয়েব্যাক মেশিনে কিছু পুরোনো ইনফরমেশন চেক করে আমরা ফার্স্টে আমাদের টার্গেটের ব্যাপারে যেটা জানতে পারছি যে আমাদের টার্গেটে কি ধরনের ইমেল স্কিমা চলে, তার ইমেল অ্যাড্রেসের ফরমেশনটা কিরকম। তাহলে আমি যদি ইন্টারনেট বা লিঙ্কডইনে আরো 10টা নতুন এমপ্লয়ির নাম পাই যাদের ইমেল অ্যাড্রেস আমি জানি না, আমি এই ইমেল স্কিমাটা যদি অ্যাপ্লাই করি তাহলে তাদের ইমেল অ্যাড্রেসটাও আমি অটোমেটিক্যালি পেয়ে যাব। ধরো তুমি পেলে জন ডো, এই লোকটা ফটোগ্রাফি, বেটার ফটোগ্রাফিতে কাজ করে। তাহলে জন ডো যদি বেটার ফটোগ্রাফিতে কাজ করে তাহলে তুমি বুঝে গেলে যে নীলিমা হালদারের ইমেল অ্যাড্রেস যদি nhalder@betterphotography.com হয়, তাহলে জন ডোর ইমেল অ্যাড্রেস হবে jdo@betterphotography.com। তো এরকম তুমি লিঙ্কডইনে যতগুলো লোককে তুমি পাবে হু ওয়ার্কস এট betterphotography.com, তুমি তাদের প্রত্যেকের ইমেল অ্যাড্রেস কিন্তু পেয়ে গেলে। এবারে আমরা এটা জানি যে প্রত্যেকটা অর্গানাইজেশনে মেজরিটি অফ দ্য সার্ভিস তার যে অ্যাক্সেস করতে হয় সেই অ্যাক্সেসটা ইজ অলওয়েজ টাইড টু দ্য এমপ্লয়িজ ইমেল অ্যাড্রেস। তাহলে আমি ফার্স্টে একটা জিনিস পেয়ে গেলাম যে প্রত্যেকটা ইউজারের কোম্পানির যদি কোনো স্পেসিফিক রিসোর্স থাকে, কোন একটা ধরো স্মার্ট শিট আছে, কি ধরো ওয়ান ড্রাইভ আছে, কি ধরো আমার গুগল ড্রাইভ আছে, এই প্রত্যেকটা জায়গাতেই এদের এমপ্লয়ির ইমেল অ্যাড্রেস দিয়েই এটা লগ ইন হবে। পাসওয়ার্ড আমি জানি না এখনো, কিন্তু আমি ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এবারে আমাকে আরেকটা সেকেন্ড লেয়ার অফ টেস্ট করতে হবে। সেকেন্ড লেয়ার অফ টেস্টটা কি হবে? সেকেন্ড লেয়ার অফ টেস্ট হচ্ছে যে আমি ইমেল অ্যাড্রেসটা ফর্ম করলাম, কিন্তু দেয়ার ক্যান বি সাম এক্সেপশনস। ধরো কারোর একটা মিডিল নেম আছে, ঠিক আছে, নীলিমা হালদারের মাঝখানে কোনো নাম নেই, ফার্স্ট নেম আর লাস্ট নেম, কারোর হয়তো একটা মিডিল নেম আছে। তাহলে তার মিডিল নেমটা কিভাবে ফর্ম হচ্ছে? ধরো একজন আছে নাম হচ্ছে ধরো আহ, ধরো আহ, ধরো সচিন রমেশ তেন্ডুলকর। সচিন রমেশ তেন্ডুলকর, তাহলে এবারে আমার এর ইমেল অ্যাড্রেসটা কি হবে? srtenduলকর@betterphotography.com নাকি rmesh tendulkar@betterphotography.com? জানি না আমি। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাকে দুটো ফরমেশন নিয়েই আমাকে একটা মেল পাঠাতে হবে। প্রত্যেকটা কোম্পানির ইমেল অ্যাড্রেসে যে মেল সার্ভার, মানে ইমেল অ্যাড্রেস তৈরি হয় যে মেল সার্ভারে, সেই মেল সার্ভারে কিন্তু একটা মেল ডেলিভারি ফেলিয়ার তার একটা নোটিশ আছে। তুমি যদি একটা ভুল ইমেল অ্যাড্রেসে মেল পাঠাও, তুমি কিন্তু তোমার মেল বক্সে দেখবে একটা রিপ্লাই আছে মেল সার্ভার থেকে, দ্যাট দিস মেল কুড নট বি ডেলিভার্ড ডিউ টু রিজন দেয়। ধরো এই ইমেল অ্যাড্রেসে খুঁজে পাওয়া যায়নি, এই ইমেল অ্যাড্রেসে খুঁজে পাওয়া যায়নি, এটা যদি বলে তার মানে তুমি বুঝে গেলে যে এই ইমেল অ্যাড্রেসটা তাহলে রং ইমেল অ্যাড্রেস। কিন্তু আগেন এই পুরো প্রসেসটাতে আমার ক্লায়েন্টের সিস্টেমে কোনো লগ আমার কম্পিউটার থেকে তৈরি হয় না। কেন? কারণ আমি পুরোটাই থার্ড পার্টি এক্সটার্নাল সোর্স থেকে ক্লায়েন্টের ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করছি। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে সাবডোমেন এনিউমারেশন। ঠিক আছে, সাবডোমেন এনিউমারেশন মানে কি, আমরা betterphotography.com এর
ব্যাপারে কথা বললাম। তাহলে betterphotography.com এটা হচ্ছে টপ লেভেল ডোমেন, আমরা জানি। এবারে এই টপ লেভেল ডোমেনের কিছু সাব ডোমেনস থাকতে পারে। এই সাব ডোমেনস গুলোর ব্যাপারে আমরা কিভাবে জানতে পারি? ওয়েব্যাক মেশিনে পুরোনো কোনো স্ন্যাপশটে যাই, তাহলে সেইখানে আমরা দেখতে পারবো, ধরো ওখানে কোনো সাবডোমেন, ধরো ক্যারিয়ার্স, ধরো এখানে আমি এক্সাম্পল দিচ্ছি ethicalsecurities.com, বাট এটা তুমি যে কোনো কোম্পানিকে betterphotography.com, products.betterphotography.com, events.betterphotography.com এরকম থাকতে পারে। এবারে অনেক সময় কি হয়, কোম্পানিরা যখন ওয়েবসাইটটাকে ডেভেলপ করে, তারা অনেক সময় সাব ও নিজের ডেটাবেসে ইন্ডেক্স করে রাখে। এবারে এরকম হতেই পারে যে কোনো এক পয়েন্ট অফ টাইমে একটা কোনো সাবডোমেনকে ও ইন্ডেক্স করে রেখেছিল, যেটা পরবর্তীকালে আর কখনো ইউজ হয়নি, কিন্তু ওটা ইন্ডেক্সড হয়ে রয়ে গেছে। তাহলে গুগলকে ইউজ করে আমরা অনেক সময় এই সাবডোমেন গুলোকে এনিউমারেট করতে পারি। সেটা আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখবো। লেট আস ওপেন আ ব্রাউজার। ধরো আমি ফার্স্টে যাব হচ্ছে google.com। google.com এ চলে এলাম। নো নিড টু সাইন আউট। এখানে ধরো আমি ফার্স্টে দেবো সাইট কোলন, তারপরে দেবো আমি বেটার ফটোগ্রাফি.com। এটা দিয়ে যদি আমি এন্টার দিই, এখানে দেখো হ্যালো, হ্যাঁ বলছি দাদা এখানে তো উম, মানে কিছু তো দেখতে পাচ্ছি না, সাবডোমেন এনুমেরেশন যেটা টেক্সট যেটা আছে ওইটাই দেখতে পাচ্ছি তো। তারপর কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ দাদা, আমিও সেম দাদা, দাঁড়া দেখতে দাঁড়া, পাচ্ছি না কিছু। ঠিক আছে, আমি তাহলে স্টপ শেয়ার করে আর একবার শেয়ার করছি এখন। এবারে দেখা যাচ্ছে? না না এখন দাদা, এখন স্ক্রিন শেয়ারটা হয়নি। হ্যাঁ ব্ল্যাঙ্ক আছে পুরো। স্বাভাবিক। হ্যাঁ এবার এসেছে। এবার সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ গুগলের পেজটা এসেছে, দেখতে হ্যাঁ পাচ্ছি। দাদা। হ্যাঁ, গুগলে পেজ। ঠিক আছে, দাঁড়াও আমি একবার আমার ওয়াইফাইটাকে রিবুট করে নিই, যদি কোনো প্রবলেম হতে পারে। বেটার টু ডু দ্যাট। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি তোমার ভয়েসটাও তখন ব্রেক করছিল। আচ্ছা, তাহলে হতে পারে, হয়তো নেটওয়ার্কটা প্রবলেম করছে। এক মিনিট।
এবারে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা দাদা। হ্যাঁ, গুগলের পেজটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে টাইপ করছি দেখতে পাচ্ছ সাইট? হ্যাঁ, সাইট হ্যাঁ লেখাটা সাইড দেখা লেখাটা যাচ্ছে। দেখতে পেয়েছি। হ্যাঁ দাদা। ঠিক আছে। তো তাহলে এখন আমি যেটা বলতে চাইছি যে ধরো আমার যদি একটা কোনো কোম্পানির কোনো সাবডোমেন থাকে, তাহলে সেই সাবডোমেন গুলো সার্চ করার জন্য আমার কাছে একটা অপশন হচ্ছে সাইট কোলন তারপরে সেই কোম্পানির নামটা দেওয়া। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে ধরো আমি আমার কোম্পানির নামই দিচ্ছি ethicalsecurities.com। ঠিক আছে? সাইট কোলন স্পেস, কোনো স্পেস থাকবে না, ethicalsecurities.com, এন্টার। এটা যখন আমি দেবো, ও দেখো আমাকে এখানে কিন্তু অনেক কিছু দিচ্ছে। ঠিক আছে? এথিক্যাল সিকিউরিটিজ এর তো আমি গুগলে যখন সাইট কোলন দিয়ে একটা কোম্পানির ডোমেন নেম দিলাম, সেটা দেওয়ার পরে গুগল কিন্তু না নিজের সার্চ কনসোল থেকে এই কোম্পানিটার যা যা ইনফরমেশন ওর কাছে ছিল সেই সমস্ত ইনফরমেশন ও আমায় দিল। তার মধ্যে কি কি অপশন আছে? একটা হচ্ছে ধরো আমি দেখতে পাচ্ছি ডাইরেক্টলি ethicalsecurities.com, যেটা আমার পেরেন্ট ডোমেন। তারপর আমি দেখতে পাচ্ছি ethicalsecurities.com এর মধ্যে একটা ক্যাটাগরি বলে একটা পেজ সেকশন ছিল, তার মধ্যে আনক্যাটাগরাইজড বলে একটা সেকশন ছিল। সেখানে তার মানে কি এই এই জিনিসটা আমি যদি এখন ethicalsecurities.com এ যাই, দেয়ার মে বি আ চান্স যে এই সেকশনটা কিন্তু আর ওয়েবসাইটের সাথে লিংক নেই, কিন্তু গুগল এটা নিজের ইন্ডেক্সিং ডেটাবেস থেকে তুলে আমাকে দেখাচ্ছে। তার মানে হয়তো আমি যদি ডাইরেক্টলি আমার ক্লায়েন্টের যে টার্গেট সিস্টেম সেই সিস্টেমটাকেই যদি শুধু ফোকাসে রাখি, তাহলে এইটা আমি কোনোদিনই খুঁজে পেতাম না। ধরো ফর 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 অ্যান এক্সাম্পল, আমরা এখন এথিক্যাল সিকিউরিটিজ ওয়েবসাইটটাতে যদি যাই, ethicalsecurities.com, এন্টার। ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ এথিক্যাল সিকিউরিটিজ ওয়েবসাইটটা? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। একটু একটু ল্যাগ হচ্ছে, তবে দেখা যাচ্ছে। ঠিক আছে। এবারে দেখো এই ওয়েবসাইটে কিন্তু কোথাও ওই এইখানে যে ফিল্ডটা দেখিয়েছে ও ক্যাটাগরি আনক্যাটাগরাইজড, আমার অ্যাকচুয়াল ওয়েবসাইটে কিন্তু এই ক্যাটাগরি আনক্যাটাগরাইজড এই সেকশনটা নেই কোথাও। অ্যাকচুয়াল ওয়েবসাইটে এই সেকশনটা কোথাও নেই। তার মানে কি আমি এটা জানি বলে আমি বলছি, কিছু কিছু জিনিস আমি ইচ্ছে করে রেখে দিয়েছি কারণ আমি এই ওয়েবসাইটটাকে এই ট্রেনিং পারপাসে ব্যবহার করি, তাই জন্য আমি এটা এইভাবে রেখে দিয়েছি। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তার মানে এই ওয়েবসাইটের কিছু লিঙ্ক আছে, যে লিঙ্ক গুলো গুগলের থ্রু দিয়ে আমি জানতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েবসাইটে তার কোনো এক্সিস্টেন্স নেই। এই ধরনের ইনফরমেশন যখন আমি বের করছি, তখন সেটাকে আমি বলছি সাবডোমেন এনিউমারেশন। এবার এটা এখানে যেটা আমি বলতে চাইছি, ইট ইজ আ ভেরি কমন থিং ফর ওয়েবসাইটস অফ দ্য সেম কোম্পানি টু শেয়ার দ্য সেম টপ লেভেল ডোমেন। মানে আমার এখানে কি ধরো category.ethicalsecurities.com বলে একটা ডোমেন আছে ধরে নিলাম, তো আমার পেরেন্ট ডোমেনটার নামে আমার একটা ওয়েবসাইট আছে, কিন্তু আমার আরো অনেক সাব পেজ আছে, যে সাব পেজ বা মানে ওয়েব অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা এক একটা সাব পেজকে এক একটা সাব ডোমেন হিসেবে ধরি। ঠিক আছে? তাহলে অনেকগুলো সাব পেজ থাকতে পারে, চাইল্ড পেজ থাকতে পারে, চাইল্ড ডোমেন থাকতে পারে, যেগুলো হয়তো অ্যাকচুয়ালি পেরেন্ট ডোমেনের সাথে তার কোনো রিলেশন নেই বা ইন্টিগ্রেশন নেই। ওকে? এই সাবডোমেন গুলোকে আমরা এনিউমারেট করলে we can identify some vulnerable resources in an organization, যেটার ব্যাপারে হয়তো ক্লায়েন্ট নিজেও খুব একটা আপডেটেড নয়। ওই জন্য দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল ইনফরমেশন। আগেন
এই যে সাবডোমেন এনিউমারেশন আমরা গুগলে সাইট কোলান দিয়ে সার্চ করলাম, এটা কিন্তু ক্লায়েন্ট জানতে পারলো না, এটা কিন্তু গুগলের ডেটাবেস থেকে আমি বের করছি ইনফরমেশন। সাবডোমেন এনিউমারেশন আরো একভাবে করা যায়, একটা টুল আছে সেটাকে বলে ডিএনএস ডাম্পস্টার টুল। এটা হচ্ছে যে কোনো ডোমেন যদি তুমি ফিড করো এটাকে, এ মাল্টিপল সাবডোমেন্স তোমাকে দেবে। কিন্তু এটা না মানে অ্যাকচুয়ালি গুগলে যখন আমরা এটা করি সাইট এই কোলান দিয়ে কোম্পানি ডোমেন নেম .com, এটা হচ্ছে গুগলের ডেটাবেস থেকেও ইনফরমেশন গুলোকে রিট্রিভ করে। ডিএনএস ডাম্পস্টার কি করে, ও যতগুলো পপুলার সার্চ ইঞ্জিন আছে, ধরো গুগল, ইয়াহু, বিআইএনজি, বিং, ডাকডাকগো, ভাইরাস টোটাল, যত রকমের সার্চ ইঞ্জিন আছে সমস্ত জায়গা থেকেও ইন্টিগ্রেশন গুলো ও বের করে ও এটাকে ফেলে। তো এটার মধ্যে দিয়ে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিএনএস ডাম্পস্টার টুলটা একটা অ্যাডভান্স টুল। এই টুলটাকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করব সেটা আমরা একটু পরের দিকে দেখবো, এক্ষুনি এত কিছু দেখলে ইট উইল বি ডিফিকাল্ট। তো এই অবধি এখন পর্যন্ত আমাদের এই প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং এর ব্যাপারটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি সেটা আগে আমাকে একটু ক্ল্যারিফাই করো। আমরা আজকে হু ইজ টুলটা কিভাবে ইউজ করে তার একটা প্র্যাকটিক্যাল কেস দেখলাম, আর এই চারটে সেকশন দেখলাম। মানে বেসিক্যালি এগুলো প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং এ আমরা আজকে যে কটা দেখলাম সেগুলো আমি তোমাদেরকে আরেকবার রিক্যাপ করিয়ে দিই। আমরা ফার্স্টে দেখলাম যে হু ইজ দিয়ে আমরা কিভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারি, আর সেকেন্ড আমরা দেখলাম সাবডোমেন এনিউমারেশন আমরা গুগলে সাইট কোলান দিয়ে কিভাবে একটা 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 টপ লেভেল ডোমেনের ওয়েবসাইট থেকে কিভাবে কিছু আনক্যাটাগরাইজড, কিছু আনলিঙ্কড, আনইন্টিগ্রেটেড কিছু পেজের ইনফরমেশন আমরা কিভাবে পেতে পারি সেটা আমরা দেখলাম প্রাইমারিলি। তো প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং এর কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখানে আগের ক্লাসে আমরা দেখেছিলাম ওয়েব্যাক মেশিন, এই 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 বিষয়গুলো কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে নাকি কনফিউশন আছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে, এবারে প্রসেসটার পরে আমাদের যে সাবডোমেন এনিউমারেশনটা হয়ে গেল, এর পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমরা সেটা আমরা আগের দিন দেখেছিলাম। আমি এনম্যাপটা তোমাদেরকে জিনিস দেখতে পারো, কি কি জিনিস করতে পারো, এই জিনিসগুলো দেখেছি। মানে আমি মূলত আগের দিন দেখেছিলাম যে একটা পার্টিকুলার আইপি কে আমরা স্ক্যান করে দেখেছিলাম যে ওটাকে কিভাবে, মানে আমরা কি ধরনের ইনফরমেশন পাচ্ছি। আমি মূলত ওটাই প্রাইমারিলি ওটাই দেখিয়েছিলাম। এবার আমাদেরকে ধরো একটা জিনিস তো আমি আগের দিনও বলেছিলাম যে এনম্যাপ দিয়ে আমরা যখন একটা টার্গেটকে স্ক্যান করি, এটা কিন্তু প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং নয়, এটা অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং। কেন? তার কারণ হচ্ছে তোমার যে কম্পিউটার, ল্যাপটপ, সেখান থেকে তুমি ডাইরেক্টলি একটা আইপি কে স্ক্যান করছো, মানে তোমার এখান থেকে প্যাকেটস ফ্লো করছে এবং যে নেটওয়ার্ক রুট অ্যাভেলেবেল আছে সেই রুট দিয়ে ও অ্যাকচুয়াল টার্গেট অব্দি পৌঁছাচ্ছে, সেখানে কিছু ফুটপ্রিন্ট তৈরি করছে এবং সেখান থেকে যে ইনফরমেশনটা পাচ্ছে সেটা নিয়ে ও তোমার সিস্টেমে পপুলেট করছে। তার মানে অর্গানাইজেশনে যদি কোনো আইপিএস থাকে, মানে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, যদি আইডিএস থাকে, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, আজকাল এই দুটোকে মার্জ করে এক ধরনের একটা ডিভাইস থাকে, ধরো এটা ফায়ারওয়াল, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, তাহলে এইখানে কিন্তু ট্রিগার্স, অ্যালার্ট জেনারেট হবে। আজকাল নেক্সট জেনারেশন ফায়ারওয়াল গুলো কিন্তু এতটাই স্মার্ট যে যদিও দেখে যে একটা ফ্লাড অফ পিং প্যাকেটস আসছে, ও কিন্তু অটোমেটিক্যালি ওই সোর্স আইপিটাকেও ব্লক করে দেবে, ব্ল্যাক লিস্টে ফেলে দেবে। তাহলে আমি যখন এনম্যাপ দিয়ে স্ক্যান চালাবো আমার টার্গেটে, তার আগে আমাকে আরো অনেক কিছু প্রপারলি জেনে নিতে হবে।
কি কি জানতে হবে? আমার টার্গেট অ্যাক্টিভ স্ক্যানের আগে আমাকে কিছু জিনিস জেনে নিতে হবে। সেই জিনিসগুলো কি? অলওয়েজ আমি আজকে সিরিয়াসলি বুঝতে পারছি না আমার এখানে নেটওয়ার্কটা কেন এত ডিস্টার্ব করছে। আজকে ফর সাম রিজন একটু বেশি ডিলে হচ্ছে। তোমরা অলওয়েজ লেখাটা দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা। ঠিক আছে। তো অলওয়েজ identify the network address of your target. Never run a ping/TCP SYN flood scan for the whole network. কারণ কি হবে, তুমি যেই মুহূর্তে এই পিং ফ্লাড বা টিসিপি সিং ফ্লাড এই ধরনের একটা আমি এগুলো কোনটার কি মানে সেগুলো আমি পরে বলছি, কিন্তু এগুলো যখনই তুমি চালাবে তখনই কিন্তু সমস্যাটা হবে যে এই ফায়ার বলে তোমার আইপিটা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। আর যেই তোমার আইপিটা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে তখনই কিন্তু তোমার আর কোনো অপশন থাকবে না বাকি কাজগুলো করার। তখন আবার তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে ক্লায়েন্টকে যে আমার এই আইপিটাকে হোয়াইট লিস্ট করে দাও, আবার কিছুটা দুদিন টাইম লাগবে। হ্যাঁ, তখন এই এই ধরনের মাল্টিপল একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাবে, তখন তোমার কাজটা খামোখা ডিলেড। কারণ অ্যাজ আ পেনিট্রেশন টেস্টার যখন তোমাকে তোমার ক্লায়েন্ট হায়ার করছে, তার মানে সে তোমাকে কিছু স্পেসিফিক অ্যাক্সেস দেবে, যে অ্যাক্সেসটা পেলে তুমি মিমিক করতে পারবে যে একটা অ্যাটাকার যদি তোমার নেটওয়ার্কে অ্যাক্সেস পেয়ে যায় সামহাও, তাহলে সে কি করতে পারে। মানে এটা অনেক সময় দেখবে তোমাদের মধ্যে একটা মানে হয়তো কেউ কেউ তোমাদেরকে এটা বলতে পারে যে না না, ক্লায়েন্ট কেন অ্যাক্সেস দেবে? আরে আমি তো যাচ্ছি অ্যাজ এন এথিক্যাল হ্যাকার, তাহলে আমার কাজ হচ্ছে ক্লায়েন্ট আমাকে একটা ব্ল্যাক বক্স দিয়েছে, আমি সেটাকে হ্যাক করার চেষ্টা করছি, সেটা ব্ল্যাক বক্স পেনিট্রেশন টেস্ট। সেটা কেউ করে না, মানে খুব অ্যাডভান্স লেভেলের না হলে কেউ করে না। যারা যারা নিজেদের সিকিউরিটিটাকে ম্যাচিওর করার চেষ্টা করছে, ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি এনভায়রনমেন্টকে যারা কন্টিনিউয়াসলি ম্যাচিওর করার চেষ্টা করছে, তারা কিন্তু সবসময় হোয়াইট বক্স পেনিট্রেশন টেস্টিং এ যায়। হোয়াইট বক্স পেনিট্রেশন টেস্টিং আমরা একদম গোড়াতে পড়েছিলাম, যেখানে তোমার কাছে ক্লায়েন্টের কিছু ইনফরমেশন এবং অ্যাক্সেস দেওয়া হচ্ছে তোমার। এবারে যখন ক্লায়েন্ট তোমাকে অ্যাক্সেস দিল, তারপরে যদি তুমি একদম ব্লাইন্ড স্ক্যান চালানো শুরু করো, তাহলে কি হবে? ধরো 192.168.10.0 একটা নেটওয়ার্ক রেঞ্জ /24। এই নেটওয়ার্কে যদি আরো 10টা সিস্টেম থাকে, তুমি যদি ওটাকে একদম পুরো নেটওয়ার্কে যদি একটা স্ক্যান চালাও, তাহলে ওই নেটওয়ার্ক রেঞ্জে আরো অনেক সিস্টেম থাকতে পারে, যে সিস্টেম গুলোতে হয়তো এই স্ক্যানটার জন্য তাদের কোনো লেগাসি অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে যেতে পারে, কোনো বহু পুরনো সার্ভার রিবুট করে যেতে পারে। তো এই জন্যে মানে এনম্যাপটা দেখলাম, স্ক্যান চালানো যায়, ইনফরমেশন পাওয়া যায় দেখেই এক্সাইটেড হয়ে যদি এনম্যাপ চালাতে শুরু করে দিই, তাহলে কিন্তু ব্লান্ডার হয়ে যাবে। ওই জন্য এনম্যাপ সঙ্গে সঙ্গে চালানো যায় না। এনম্যাপ চালানোর জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমরা এই সুইচটা যেন ইনিশিয়ালি ইউজ করি, সেটা হচ্ছে -PN। ডোন্ট পিং, মানে পিং ফ্লাড করা যাবে না। এইটা হচ্ছে আমরা উই শুড স্টার্ট উইথ দিস। সবসময় এনম্যাপ যখন আমরা স্ক্যান চালাবো, তখন আমাদেরকে এই স্ল্যাশ মানে -PN
ইনিশিয়ালি আমরা স্টার্ট করবো। এছাড়া এনম্যাপের অনেকগুলো সুইচ আছে। আমি তোমাদেরকে আগের দিন একটা বলেছিলাম যে প্রবাবলি এসএন না এসএন সুইচ, ওটা হোম হ্যাঁ টাস্ক ছিল, এসএন এসএন সুইচ, সুইচটা দেখতে বলেছি। হ্যাঁ হ্যাঁ কেউ দেখেছো? হ্যাঁ, যতটুকু দেখেছি নো পোর্ট স্ক্যান সেরকম ভাবে বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছো, নো পোর্ট স্ক্যান। নো পোর্ট স্ক্যান মানে হচ্ছে যে আমার ধরো যখন এনম্যাপ যখন একটা স্ক্যান করে তখন তার কাছে মাল্টিপল অপশন থাকে। একটা হচ্ছে এনম্যাপ, যদি ধরো আমি ধরে নিই এখন এনম্যাপ, তো কালি লিনাক্সে যখন তোমরা চালাবে তখন এইভাবে দেখবে এনম্যাপ স্পেস 192.168.10.0/24। এটা যদি তোমাকে একটা কমপ্লিট নেটওয়ার্ক ধরো কেউ অ্যাক্সেস করতে দিল, বললো যে এই পুরো নেটওয়ার্কটাকে তুমি অ্যাসেসমেন্ট করো, তাহলে তুমি যদি প্রথমে এইখানে এনম্যাপ দিয়ে -s দিয়ে এইটা দাও, তাহলে ও কি করবে? তাহলে ও এইখানে যতগুলো সিস্টেমের কাছ থেকে ও একটা রেসপন্স পাবে, শুধু সেই সিস্টেমগুলো মানে লাইভ যে কটা সিস্টেম আছে সেই সিস্টেমগুলোর একটা লিস্টিং করবে, কোনো পোর্ট স্ক্যান করবে না। পোর্ট স্ক্যান বেসিক্যালি যেটা হয় যে পোর্ট স্ক্যান করা মানে হচ্ছে যে ও তোমার সিস্টেমের কি কি সার্ভিস চলছে সেই সার্ভিস গুলোকে ও গেস করছে। এই গেস যখন ও করতে চাইবে তখন প্রবলেমটা হবে ও ওই সিস্টেমের সাথে আরো ডিটেলে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করবে, এবং এই সিস্টেমটাই তোমার অ্যাকচুয়াল টার্গেটেড সিস্টেম কিনা সেটা তুমি বুঝতে পারবে না। অনেক সময় কে ক্লায়েন্টের একটা রেঞ্জের মধ্যে, যেটা আমি আগে বললাম যে অনেক পুরোনো সিস্টেম থাকে, সেই সিস্টেম গুলো যদি লেগাসি অ্যাপ্লিকেশন চলে তখন এত অ্যাডভান্স লেভেলের ফ্লাড প্যাকেট এগুলো হ্যান্ডেল করতে না পেরে ক্র্যাশ করবে, ক্লায়েন্টের বিজনেস ইম্প্যাক্ট হতে পারে। ওই জন্য সবসময় আমরা চেষ্টা করবো -S মানে নো সার্ভিস এনিউমারেশন। -S মানে হচ্ছে কোনো সার্ভিস এনিউমারেশন আর আমার দরকার নেই, জাস্ট তুমি দেখো যে ভাই লাইভ। আমি যদি -P দিই, তার মানে কি আমি বলছি ওকে যে স্ক্যান করো। এবারে স্ক্যান যদি করতে বলি মানে পিং স্ক্যান করো, তাহলে কিন্তু এখানে আবার আমি এনম্যাপ কে কনফিগার করতে পারি যে কটা করে পিং প্যাকেট পাঠাবে, আইসিএমপি প্যাকেটও কটা করে পাঠাবে। তো সেখানে ওই লেভেল অফ একটা কন্ট্রোল তোমাকে এনফোর্স করতে হবে, নাহলে যদিও ধরো 16টা করে আইসিএমপি প্যাকেট পাঠানো স্টার্ট করে, তাহলে তোমার ফায়ারওয়াল কিন্তু তোমার সিস্টেমকে ব্লক করে দেবে। তাই জন্য প্রথমে যতটা সম্ভব নন ইনট্রুসিভ, মানে S মানে তুমি একটা প্যাকেট পাঠাচ্ছ যেটা তোমার ফায়ারওয়ালের মধ্যে দিয়ে বাইপাস করে বেরিয়ে যাবে, ফায়ারওয়াল কিছু বুঝতে পারবে না। তার মানে কি? তার মানে হচ্ছে ধরো তুমি একটা অন্য দেশে আছো, তুমি একটা বর্ডার পার করবে ফর সাম রিজন। বর্ডার যখন পার করবে, তোমার অ্যাকচুয়াল যে টার্গেটটা, যে জিনিসটা তুমি নিয়ে যেতে চাইছো, তুমি কি প্রথমেই সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনটাকে নিয়ে বর্ডার পার করতে যাবে? কখনো যাবে না। কেন? তার কারণ হচ্ছে প্রথমে তুমি দেখবে যে ওটা অ্যাকচুয়ালি পার করা যায় কিনা। তার জন্য তুমি কি করবে? তার জন্য তুমি কিছু ফেক ইনফরমেশন, ফলস ইনফরমেশন নিয়ে তুমি চেষ্টা করবে অন্য কোনো এজেন্টের মারফত পাঠানোর। তাহলে সেখান থেকে তুমি বুঝতে পারবে যে কতটা সিকিউরিটি কন্ট্রোল আছে বর্ডার চেকপোস্টে। সিমিলারলি তুমি কিছু না করে জাস্ট এনম্যাপের একটা প্যাকেট পাঠাচ্ছ, তুমি দেখতে চাইছো যে ফায়ারওয়াল কি আমার এনম্যাপ প্যাকেটটা পাঠাচ্ছে নাকি পাঠাবে না। ওই জন্য এটা মনে রাখবে, -S মানে হচ্ছে নো সার্ভিস এনিউমারেশন, মানে একদম নন ইনক্লুসিভ একটা স্ক্যান। এছাড়া আরো কিছু স্ক্যান আছে যে স্ক্যান গুলো আমি এখানে লিস্ট করে দিচ্ছি। এবারে আমাদের অ্যাকচুয়ালি এনম্যাপের কমপ্লিট যে সেট অফ ডেটা, সেটা আমার একটা রেকর্ডিং করা আছে, কিন্তু আমি এই জিনিসটা তোমাদের সাথে একটু আলোচনা করে নিতে চাইছিলাম, কারণ রেকর্ডিংটা ব্লাইন্ডলি ফলো করলে অসুবিধা হবে।
আজকের ক্লাসটা হয়ে গেলে আমি কালকে এই এনম্যাপ এর রেকর্ডিংটা আমি আপলোড করে দেবো, ওটা তোমরা দেখে নেবে। কিন্তু এনম্যাপ এর ফান্ডাটা ইট ইজ আ ভেরি পাওয়ারফুল টুল, ইট নিডস টু বি ইউজড ইন আ স্মার্ট ওয়ে। আমরা যদি ব্লাইন্ডলি স্ক্যান করবো, নিজেদের ল্যাবে তোমরা যা খুশি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়েবসাইট করবে না। তার কারণ কি, এটা হতে পারে যে ওরা ওখানে একটা কোনো ফ্ল্যাগ রিলেট আইডেন্টিফাই করছে। তোমার বাড়ির ওয়াইফাই এর একটা পাবলিক আইপি আছে, সেই আইপিটা ওখানে একটা লগড হবে। Nmap is a very smart tool. It মোটামুটি মাথায় রাখো যে আমাদের পেনিট্রেশন টেস্টিং এর, নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং এর 90% কাজ কিন্তু আমরা এনম্যাপেই করব, 90% কাজ। তারপরে আমরা কিছু পাসওয়ার্ড ক্র্যাকার, জনদারি পরে এইসব দেখবো, কিন্তু মূলত এনম্যাপটাই হচ্ছে তোমার নেটওয়ার্কের একটা আলটিমেট পয়েন্ট। নট অনলি নেটওয়ার্ক, ওয়েবসাইট সিকিউরিটি অ্যাসেসমেন্টের জন্য। কেন? তার কারণ হচ্ছে ধরো আমরা যখন যদি একটা টার্গেটে ফাইনালি আমরা অ্যাক্সেস পাই, শুধু ধরো আমার ল্যাপটপ থেকে একটা টার্গেট আইপি অব্দি আমার একটা হোয়াইট লিস্ট করা আছে ফায়ারওয়ালে, ওইখান থেকে আমি যা খুশি ট্রাফিক পাঠাতে পারি। তাহলে আমি যদি ওখানে সার্ভিস এনিউমারেট করি, আমি সার্ভিস এনিউমারেট করলে দেখতে পাবো ধরো ওখানে 443 পোর্টে কিছু একটা চলছে, 80 পোর্টে ধরো একটা কিছু চলছে। তার মানে কি, 80 মানে এইচটিটিপি, 443 মানে এইচটিটিপিএস। তার মানে আমি এটা বুঝে যাবো যে এটা এর মধ্যে কোনো একটা ওয়েব সার্ভিস চলছে। তাহলে আমি ওই http:// ওই আইপিটা দিয়ে পোর্ট 80 তে দেখবো কি দেখাচ্ছে, কোনো পেজ আছে কিনা। যদি কোনো পেজ থাকে তাহলে সেই পেজ থেকে তখন আমাকে ওয়েব ভালনারেবিলিটি গুলোকে বের করতে হবে। আমরা পড়েছিলাম এর আগে একদিন ওয়াস্প টপ 10 কি কি ধরনের ভালনারেবিলিটি হতে পারে, একদম প্রথম দিকে পড়েছিলাম। সেই জিনিসগুলো এবারে আমরা রিভাইজ করব। তাহলে আজকের পয়েন্ট, আজকে যে ক্লাসটা হলো, এই ক্লাসের পরে আমাদের অ্যাকচুয়ালি দুটো জায়গা, দুটো দিকে আমরা ডাইভার্ট করছি। একটা হচ্ছে নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং এর জন্য আমাদের বেসিক কি কি জিনিস জানতে হবে, আর একটা হচ্ছে ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং এর জন্য আমাদের বেসিক কি কি জিনিস জানতে হবে। তো নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং এর জন্য আমাদের এনম্যাপ জানতে হবে, আর ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এর জন্য আমাদের বার্ব স্যুট জানতে হবে। এই দুটো হচ্ছে ফান্ডা। এবারে আমরা কি করব, আমরা এক একটা ক্লাসে খানিকটা এনম্যাপ মানে খানিকটা নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং দেখবো, খানিকটা ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং দেখবো। তোমাদের মধ্যে থেকে 2-3 জন আমাকে বলেছো যে বার্ব স্যুটের আপডেটটা করার পরে তোমাদের ওই পেজটা এসছে, অনেকে ছবি পাঠিয়েছো, সেই ছবিগুলো আমি তোমাদেরকে বলেছি এরপরে তোমরা প্রক্সিটা ইউজ করো, ওই ইন্টারসেপ্টে গিয়ে অন করো, করে ব্রাউজারটা হলো। একজন দুজনের যদি ওইখানে কোনো ইস্যু হয়, আমি তাদেরকে বলেছি যে মানে মানডে অনওয়ার্ডস আমি যে কোনো সময় রাতে অ্যাভেলেবল, তো টিউসডে আমরা একটা রিমোট সেশন করে আমি সিস্টেমটাকে তোমাদের দেখে নেবো। যদি যদি মনে হয় যে ওটা কোনো একটা অন্য ইস্যু হয়েছে, তাহলে আমি যেটা করব, আমাদের ল্যাবের যে ইমেজটা আছে সেই ইমেজটাকেই আমি একটা ওভিএ ফাইল বানিয়ে তোমার গুগল ড্রাইভে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে এক্স্যাক্টলি ওটাকেই ইম্পোর্ট করে দেবো। তাহলে কি হবে, তোমাদের আর এই ট্রাবল শুটের মধ্যে দিয়ে যেতে হবে না, কারণ এগুলো টেস্টেড ইমেজ, এগুলো থেকে তোমরা ইজিলি সমস্ত কিছু করতে পারো। একবার যদি ট্রাবল শুট করতে হয়, উই উইল ডু ইট অন টিউসডে। তারপরে যদি একান্ত দেখি যে না ওটাতে বেশি টাইম লেগে যাচ্ছে, তাহলে অত টাইম দেওয়ার দরকার নেই, আমি ইমেজটা আপলোড করে দেবো, তোমরা নিয়ে দেবো। বা যদি তোমাদের মধ্যে কারোর কোনো টাইম থাকে, তাহলে একদিন, মানে এগুলো তো অনেক বড় বড় ফাইল, তাহলে একদিন তুমি আমাদের ইয়েতে চলে আসো, অফিসে চলে আসো, আমি সেখানে তোমাদেরকে হার্ড ড্রাইভে আরো অনেক অ্যাডিশনাল কিছু মেটেরিয়াল থাকলে সেগুলো আমি তোমাদেরকে একসাথে দিয়ে দেবো, নো প্রবলেম। মানে সেটা আমরা ফিগার আউট করে নেবো, কি কি করা যায়, কি কি না করা যায়, সেটা আমরা পরে ফিগার আউট করবো। ঠিক আছে, আজকের জন্য আমি যেটা বলছি, প্যাসিভ স্ক্যানটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। প্যাসিভ স্ক্যান ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমরা নিজেরা যদি এটা দেখে বুঝতে পারো, তাহলে তোমরা ডেফিনেটলি এটাকে অ্যাপ্রিসিয়েট করবে যে একটা টার্গেটের সাথে ইন্টারঅ্যাক্ট না করে তার ব্যাপারে কত রকম ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারি। সেটা দুটো প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন আমরা আজকে দেখলাম। একটা হচ্ছে হুইজ কমান্ড, হুইজ দিয়ে আমরা একটা কোম্পানির ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, এই সমস্ত কিছু বের করতে পারি। আর সাইট, যে সার্চ মানে সার্চ প্যারামিটার, গুগলের যে সাইট সার্চ প্যারামিটার, এটা দিয়ে আমরা একটা কোম্পানির ওয়েবসাইটের সাথে লিঙ্কড নয় কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল এরকম অনেক রিসোর্স আইডেন্টিফাই করতে পারি। এই দুটো জিনিস তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে। ডেফিনেটলি আজকে যা বুঝলে
এটা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে টিউসডের মধ্যে এনম্যাপ সফটওয়্যারের যত রকমের সুইচ আছে এবং প্রত্যেকটা সুইচের কি কি ধরনের ইনফরমেশন আমরা পেতে পারি, সেই মানে এনম্যাপের অ্যাকচুয়ালি 50টা মতো সুইচ আছে। সেই 50টা সুইচ এখন আমি এক্সপ্লেন করতে গেলে তোমাদের অনেক কিছু তোমরা বুঝতে পারবে না। তার জন্য এই মুহূর্তে টু স্টার্ট উইথ টপ 10 সুইচেস অফ এনম্যাপ, যেগুলো তোমাদের রেগুলার বেসিসে লাগবে সেগুলো পড়বো, এবং তারপরে আমি কিছু অ্যাডিশনাল জিনিস দেখিয়ে দেবো, যেগুলো ধরো কোনো স্ক্রিপ্ট অ্যাড করা বা এনম্যাপের আউটপুটটাকে একটা স্ক্রিপ্টে রিডিরেক্ট করা, সেটা তারপরে পরবর্তীকালে ইউজ করা, এই জিনিসগুলো আমরা চেক করব। তো দ্যাটস অল ফর টুডে। আজকে আর আমরা এর বেশি টানবো না, যথেষ্ট হলো এটা। দাদা বলছি আজকের ক্লাসটা কি মানে কোনো রেকর্ড হচ্ছে, আপলোড করবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাসের রেকর্ডিংটা ওই ধরো এটা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে 1 ঘন্টা মতো লাগে রেকর্ডিংটা আসতে। হুম হুম রেকর্ডিংটা হুম এলে হুম। আমি লিঙ্কটা পাঠিয়ে তোমাদের ওই আগের দিন যেরকম দিয়েছিলাম ওরকম দিয়ে দেবো। কিন্তু ক্লাসটার মধ্যে একটু ইন্টারাপশন আছে, হ্যাঁ, মানে মাঝখানে ওই আমি ক্লাসটা স্টার্ট করেছিলাম, তারপরে সবাই লবিতে ওয়েট করছিল, তারপরে হুম। একজন দুজন মনে হয় লিঙ্কটাতে জয়েন করতে পারছিল না, তো ওই সময় ক্লাসের মধ্যে একটু মাঝখানে একটুখানি ডিসকন্টিনিউটি থাকবে। কিন্তু তুমি রেকর্ডিংটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিলে তোমরা বুঝে যাবে এক্সাক্ট এসেন্সটা কি ছিল, সেটা বুঝে যাবে। ঠিক আছে? ওকে দাদা, ওকে, ঠিক আছে। ওকে দেন, চলো। কারোর কোনো কোয়েশ্চেন না থাকলে লেটস ড্রপ ফর টু নাইট। আমরা আবার নেক্সট সানডেতে মিট করব। আর এর মধ্যে আমি আরেকবার একটা কথা বলি, অনেকে হয়তো ক্লাসে খুব ইরেগুলার হয়ে যাচ্ছে, কেউ কেউ ক্লাস করছে না, এই জিনিসগুলো খুব ডিসঅ্যাপয়েন্টিং। ঠিক আছে, মানে আমি কিন্তু ঠিক ততটাই ইন্টারেস্ট পাবো যতটা তোমরা ইন্টারেস্ট দেখাবে, প্লেন এন্ড সিম্পল বলছি। তো ওই জন্য মেক ইট আ পয়েন্ট প্রত্যেকদিন ক্লাসের পরে যদি কোনো কনফিউশন থাকে, যেমন নীলিমা আমাকে অনেকবার ফোন করে, ইন্দ্র ফোন করে, সুমন ফোন করে, এরকম বেশ কিছু জন আছে 3 দিন যারা ফোন করো। আর বাকি অনেকে আছো যারা কোনো কোনো মানে পরপর 2-3টে ক্লাসে নেই, আবার হঠাৎ করে আসছো, আবার নেই, আবার হঠাৎ করে আসছো। আমি জানি না তোমরা অ্যাকচুয়ালি ক্লাসগুলোকে ফলো করছো কিনা। ঠিক আছে, তো যাই করছো আমি বলবো খুব সিরিয়াসলি করো, না হলে এটা তোমারও টাইম ওয়েস্ট হচ্ছে। ঠিক আছে, আমি না হয় 2-3 জনের জন্য এখানে করাবোই, সেটা দ্যাট ইজ ফাইন, কিন্তু তোমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। টাইম ওয়েস্ট করো না, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। যদি ইন্টারেস্ট পাও তাহলে ফলো করো, যদি ইন্টারেস্ট না পাও দেন ড্রপ অফ, নো প্রবলেম। ঠিক আছে, কিন্তু যারা যারা ফলো করছে তারা প্রত্যেকে এই প্র্যাকটিক্যাল গুলো নিজের নিজের কাছে নিজের বাড়িতে ট্রাই করার চেষ্টা করো। যদি প্রবলেম ফেস করো দ্যাট ইজ ওয়ান থিং, যেমন ইন্দ্রর একটা প্রবলেম হচ্ছে দ্যাট নিডস টু বি ফিক্সড, সেটা ঠিক আছে, কিন্তু হি ইজ ট্রাইং। এরকম তোমাদের প্রত্যেককে ট্রাই করতে হবে। তোমাদের যেমন নীলিমার একটা প্রবলেম হয়েছিল, ও আমাকে মেসেজ করে ছবি পাঠিয়ে 2-3 বার ফলো আপ করে ও এটাকে ফিক্স করেছে, নিজে নিজে ফিক্স করেছে, তো উইচ ইজ ফ্যান্টাস্টিক। তো এই ডেডিকেশনটা আমি এক্সপেক্ট করছি। ওই জন্য প্লিজ একটু সিরিয়াসলি এই যেই মানে যে কটা প্র্যাকটিক্যাল করিয়েছি হয়তো মনে হচ্ছে খুব সহজ সহজ, কিন্তু এর পরে যখন অ্যাকচুয়াল রাশটা শুরু হবে অ্যাডভান্স জিনিসের, তখন কিন্তু আর ক্যাচ করতে পারবে না। আমি ইচ্ছে করেই শুরুর দিকে একটু স্লো স্লো কম কম পড়াচ্ছি, যাতে তোমরা পরে অ্যাডভান্স জিনিসগুলো তাড়াতাড়ি ধরতে পারো, নাহলে পরে কিন্তু আমি ঝড়ের মতো পড়িয়ে যাবো, তখন আর কেউ এটা রিলেট করতে পারবে না, এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং হবে। ঠিক আছে, নো নো হার্ড ফিলিংস। ঠিক আছে, মানে যা ফাঁকি হয়েছে হয়েছে, যা ল্যাগ হয়েছে হয়েছে, ছেড়ে দাও। আজ থেকে লেট আস স্টার্ট ইন আ ফ্রেশ মাইন্ড, যে আমরা এবার থেকে যেটা করব খুব সিরিয়াসলি প্রপারলি করব। ঠিক আছে, চলো, গুড নাইট দেন। গুড নাইট Good দাদা। night. হ্যাঁ, গুড নাইট, গুড নাইট দাদা। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।